অপলা হুট করে কথাটা বলে আপা, আপনার সতীন এইখানে আসার একদিন আগে আপনি বাপের বাড়ি চলে যান কেন? তার সাথে কি আপনার সম্পর্ক খারাপ নাকি? অপলা আমার ঘরের কাজের মেয়ে, বিয়ে হয়েছিল, বাচ্চা হয় না বলে তার সংসার টিকেনি, এরপর আর বিয়েই করেনি। দীর্ঘদিন ধরে সে আমাদের বাসায় আছে। কিন্তু অপলা হুট করে এমন কথা কিভাবে বলল? আমার সতীন মানে? সতীন কোথায় পেল সে? আমি বললাম, অপলা এদিকে বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। অপলার চোখে মুখে এবার ভয়ের আভাস দেখা গেল। সে কেমন কাঁপছে থরথর করে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি বললে কথাটা তুমি অপলা? আমি বুঝিনি, আবার বলো। অপলা বলল, আপা থাক, আমি ভুল বুঝছি আপা, আমার এই কথা হঠাৎ বলা ঠিক হয় নাই। আমি বললাম, অপলা তুমি ভয় পাচ্ছ কেন? সত্যিটা বলো তুমি। অপলা তবুও বলে না, নানান তালবাহানা করে, বলে ওয়াশরুমে যাব আপা, জরুরি। আমি বললাম, যাও। সে ওয়াশরুমে গিয়ে বসে থাকে, আসে না। আমি বুঝতে পারি ওর মধ্যে কোনো একটা কিন্তু আছে। অপলা হয়তো ভয় পাচ্ছে, অথবা সে মিথ্যের আশ্রয় নিয়েছিল, তাই এমন করছে। দীর্ঘ সময় পর আমি অপলাকে ডাকি। অপলা বেরিয়ে আসে, তারপর কেঁদে ফেলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আপা আমি মিথ্যে বলছি, এমনি বলছি, আমি খারাপ মেয়ে। খারাপ মেয়ে বলেই তো সংসার করতে পারিনি, বাচ্চা জন্ম দিতে পারিনি, জামাই তাড়িয়ে দিছে। আপনিও তাড়িয়ে দিন আমায় আপা। আমি বুঝতে পারি ও ভয় পাচ্ছে, আমার স্বামী মেহেরকে ভয় পাচ্ছে। আচ্ছা, মেহের কি তাহলে গোপনে আরো একটা সংসার সত্যি সত্যি করছে? আমায় দিয়ে তারা চলছে না? আরো 6 মাস আগে আমার দুঃসম্পর্কের এক ভাবি বলেছিলেন তার স্বামী নেপালের একটা ফ্লাইটে মেহেরের সাথে বসা অন্য একটা মেয়েকে দেখেছে। দেখে নাকি স্বাভাবিক মনে হয়নি, ওদের মধ্যে ক্লোজ সম্পর্কই মনে হয়েছে। মেহের সেবার নেপাল গিয়েছিল, এটা সত্যি, তাদের অফিসিয়াল কাজের কথা বলেই গিয়েছিল। আমি ভেবেছিলাম সত্যি অফিসের কাজে গিয়েছিল সে, তার সঙ্গে একটা মেয়ে ছিল, এই কথা আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম ওই ভাবি এসব বানিয়ে বলেছে। ভেবেছিলাম ভাবি আমার আর মেহেরের মধ্যে থাকা সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাক। কিন্তু অপলার মুখ থেকে হঠাৎ সতীন বিষয়ে কথাটা শুনে মনে হচ্ছে মেহের গোপনে সত্যিই কিছু একটা করেছে। অপলাকে আমি ধমক টমক কিছু দিলাম না, ওকে বরং কাছে টেনে আনলাম। তারপর বললাম, অপলা তোমায় আমি বোনের মতো দেখি না অপলা? অপলা বলল, জি। তাহলে সত্যিটা বলো প্লিজ, কথা দিলাম তুমি কোনো বিপদে পড়বে না অপলা। অপলা এবার কান্না থামালো, তারপর আঁচলে চোখ মুছতে মুছতে বলল, আপনি যতবার বাবার বাড়ি গিয়েছেন প্রতিবারই এর পরদিনই মেহের ভাইজান ওনার আরেক স্ত্রীরে নিয়ে আসেন। ওই স্ত্রীর নাম মুনা, তার একটা 3 বছরের মেয়ে আছে। অপলার মুখ থেকে কথাগুলো শুনে আমি ধপাস করে বিছানার উপর বসে পড়লাম। অপলা তখন বলল, আপা আমি যে এসব আপনাকে জানিয়েছি, মেহের ভাইজান এটা জানলে আমায় শেষ করে ফেলবে। উনি বলছেন আমি যেন কোনো দিন এই কথা কাউকে না বলি। আমি অপলাকে অভয় দিলাম, বললাম, কিছু হবে না অপলা, তুমি ভয় পেও না। ওকে সাহস দিল আমি নিজেকে নিয়ে বাকি জীবনটা এগিয়ে যেতে আর সাহস পাচ্ছি না। কেমন যেন সবকিছু ঘোলাটে মনে হচ্ছে, সব অন্ধকারে ঢেকে যাচ্ছে যেন চারপাশের। এই যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটা কেমন যেন অনর্থক মনে হচ্ছে। আচ্ছা, মেহের কেন আরেকটা বিয়ে করলো? আমি তাকে সন্তান দিতে পারছি না এই জন্য? অথচ কি অবলীলায় দিনের পর দিন সে মিথ্যেগুলো বলে গিয়েছে আমায়। এতদিন বলেছে
আমি ছাড়া দ্বিতীয় আর কোনো ভালোবাসা তার নাই, হবেও না কোনো দিন। আমি ছাড়া অন্য কোনো নারীর হাত ছুঁয়েও দেখেনি কোনো দিন ছুঁবেও না। অথচ এই মিথ্যে কথাগুলো বলে আমার আড়ালে সে অন্য এক নারীর সঙ্গে দীর্ঘদিন দিব্যি সংসার করে যাচ্ছে। এমনকি 3 বছরের একটা বাচ্চাও আছে তার। এরপর দীর্ঘ সময় চুপচাপ বসে রইলাম আমি। এই সময়ে অনেক কিছু ভাবলাম। তারপর হঠাৎ করে অপলাকে বললাম, তোমার বাড়িতে তোমার কে কে আছে অপলা? অপলা বলল, মা আছে, আর মায়ের সাথে আমার খালা থাকে, আর কেউ নাই। আমি বললাম, কাল তোমাদের বাড়িতে যদি আমি যেতে চাই তবে আমায় নিবে তোমার সাথে অপলা? অপলা চমকে ওঠা চোখে আমার দিকে তাকালো। তারপর বলল, আপা এইসব কি বলতেছেন আপনি? আমি বললাম, অপলা তুমি আমার এই উপকারটা করো প্লিজ। আমি যা বলি তাই করবে বলো, তোমার কোনো ভয় নেই, কিচ্ছু হবে না তোমার অপলা। অপলা সম্ভবত কিছু বুঝতে পারছে না। আমি তাকে বুঝিয়ে বললাম, মেহের জানবে তোমার মায়ের বিরাট অসুখ, তুমি মায়ের কাছে যাবে, আর তোমার সাথে আমিও তোমাদের বাড়িতে যাব তোমার মাকে দেখতে। মেহের যদিও জানবে আমরা তোমাদের বাড়িতে যাব, কিন্তু সত্যি হলো আমরা তোমাদের বাড়িতে যাব না। অপলা আরো বেশি অবাক হলো। সে বলল, তাহলে আমরা কোথায় যাব আপা? আমি কষ্ট ভরা মন নিয়ে হাসলাম। তারপর বললাম, যেদিকে দু চোখ যায় সেদিকে অপলা। মেহের বাসায় ফিরে রাতে, ও বাসায় ফিরলে আমি স্বাভাবিক থাকি, ওকে কিছুই বুঝতে দিইনি। ও রাতের খাবার খায়, আমি ওর সামনে ভাত বেড়ে দিই, ও খায়, আমি ওর সঙ্গে গল্প করি, বলি আমাদের এক দুঃসম্পর্কের ভাবি কি বলেছে জানো? মেহের বলে, কি বলেছে? আমি বললাম, সিঙ্গাপুরের চিকিৎসা নাকি খুব ভালো, ওখানে চিকিৎসা করে ভাবির বোনের বাচ্চা হয়েছে, তার বিয়ের 16 বছর পর। মেহের কথাটা শুনে খানিক সময় চুপ করে থাকে, অবশ্য খাওয়া থামায় না, আরও 2টো নলা মুখে চালান করে। তারপর চিবোতে চিবোতে বলে, এইসব কথা তুমি বিশ্বাস করো? আমি বলি, অবিশ্বাসের কি হলো? মেহেরে এতদিন পর সরাসরি আমার মনে আঘাত দিয়ে কথাটা বলে সবার কি বাচ্চা হয়? এই পৃথিবীর সব মেয়ে লোকেরই বাচ্চা হয়। আমি চুপ করে থাকি, কিন্তু ও চুপ থাকে না, বলে, জবাব দাও, হয় কি না বলো। আমি বললাম, না, সবার হয় না। মেহের বলল, তোমারও বাচ্চা না হতে পারে, না হোক তাতে কি, এর জন্য ডাক্তারের কাছে গেলেই বাচ্চা হয়ে যাবে? বাচ্চা ডাক্তার তৈরি করে দিবে। তোমার জন্মদানের ক্ষমতা না থাকলে তুমি কিভাবে বাচ্চা জন্ম দিবে জোর করে? সহজ জিনিসটা কেন বোঝো না তুমি? আমি আর কথা বলি না, একদম চুপ হয়ে যাই। কেন যে হঠাৎ ওর সঙ্গে এই বিষয়ে আলাপ তুললাম নিজেও জানি না। ভেবেছিলাম ওর সঙ্গে এই বিষয়ে কথা বললে ও একটু দরদ দেখাবে। এমনিতে সব সময় এই বিষয়টা তুললে সে দরদ দেখাতো, আজ দেখালো না, বরং কাটা কাটা কথা বলে দিল কয়েকটা। কিন্তু আমি এতে দমে গেলাম না। এইসব কথায় আর কি আঘাত লাগবে আমার? এর চেয়ে ভয়াবহ কাজ তো সে গোপনে করেই রেখেছে। তার তো আর সন্তানের দরকার নাই, সন্তান তো তার আছে। মেহেরের খাওয়া দাওয়া শেষ হয়েছে সবে, এর মধ্যে দৌড়ে এলো অপলা, কাঁদতে কাঁদতে এলো। এসে কাঁদতে কাঁদতেই বলল, আপা, ও আপা, আমার মায়ের অবস্থা খারাপ, আমার মা নাকি আর বাঁচবে না। রোর করে কাঁদতে লাগলো অপলা। আমি মনে মনে বললাম, অপলা যেরকম অভিনয় করছে এরকম বাস্তবেও কেউ পারবে না করতে। কান্নাকাটি দেখে যে কেউ গলে জল হয়ে যাবে একেবারে। তারপর অপলাকে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, অপলা, কান্না থামাও, বলো কি হয়েছে তোমার মায়ের? কে খবর দিয়েছে তোমায়? অপলা বলল, আমার খালা। আমার খালা ফোন করে বলেছে আমার মায়ের অবস্থা ভালো না, জবান বন্ধ। আমি খুব মন খারাপের ভাব করলাম। এর মধ্যে মেহের কথা বলল,
হাসপাতালে ভর্তি করেনি? অপলা কাঁদছে। কাঁদতে কাঁদতেই সে বলল, কে ভর্তি করবে ভাইজান? আমাদের তো আর কেউ নাই। খালা বৃদ্ধ মানুষ, আমি না গেলে আমার মা বিনা চিকিৎসা মারা যাবে। কেঁদেই যাচ্ছে অপলা। আমি এর মধ্যে বললাম, আচ্ছা ঠিক আছে, কাল সকালে যাও, এখন তো রাতটা শেষ হোক। অপলা নাছোড় বান্দা, কাঁদে। আমার পায়ের কাছে এসে বসে কাঁদতে কাঁদতে বলে, ও আপা, আমি না গেলে আমার মা নাই হয়ে যাবে। তারে আর পাবো না, আমারে এখন যাইতে দেন। আমি অপলাকে সান্ত্বনা দিলাম। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কাঁদলে তো লাভ হবে না অপলা। তাছাড়া এত রাতে যাওয়া সম্ভব না, কাল সকালবেলা চলে যাবে। শোনো অপলা, আমিও যাব তোমার সঙ্গে, তোমার মাকে দেখতে যাব। অপলা এবার রাজি হলো, বলল, আপনি সত্যি যাবেন আপা? আমি বললাম, হ্যাঁ যাব। আমি ভেবেছিলাম মেহের মানা করবে, কিন্তু সে মানা করলো না, বরং বলল, এক কাজ করো, কাল আমি রিক্সা করে অফিসে চলে যাব, তোমরা গাড়ি নিয়ে চলে যাও, মতিন দিয়ে আসবে তোমাদের। আমি বললাম, না, তার দরকার নেই, আমরা ট্রেনে করে যাব। মেহের বলল, আচ্ছা, তাহলে তোমাদের স্টেশনে দিয়ে আসবে মতিন। আমি এই মুহূর্তে কি বলবো বুঝতে পারছি না। সব কিছুতে এভাবে না না বলতে থাকলে সে বুঝে ফেলবে। তাই রাজি হয়ে গেলাম, বললাম, ঠিক আছে, কিন্তু মনে মনে আরেকটা বুদ্ধি এঁটে নিলাম। মতিন স্টেশনে দিয়ে এলে তাড়াহুড়ো করে ওকে পাঠিয়ে দিব। তারপর আমরা ট্রেনে না উঠে শহরের অন্য কোথাও চলে যাব, মানে যেখানে যেতে চাই সেখানেই চলে যাব। রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। দীর্ঘদিন কাছে না আসা মেহের হঠাৎ করে কাছে আসলো, ঘনিষ্ঠ হলো। শেষে ঘুমাতে যাবার আগে সে আমায় বলল, আমার প্রতি তোমার কোনো অভিযোগ আছে কলি? আমি বললাম, না, নাই। এবার বলল, রাগ আছে? আমি বললাম, না, তাও নাই। মেহের হাসলো শব্দ করে। আমি অবাক হলাম, বললাম, হাসলে কেন? মেহের বলল, জানি না, হাসি পেয়েছে তাই হেসেছি, বলে চুপ হয়ে গেল। আমিও চুপ হয়ে গেলাম আর মনে মনে বললাম, আর কিছুটা সময় অপেক্ষা করো, আমি তোমায় হাতে নাতে ধরবো মেহের, তখন দেখব এই হাসি তোমার কোথায় থাকে। পরদিন সকালে ঘুম ভাঙতেই চোখ কষলে ঘড়ি দেখলাম 7:30 বেজে গিয়েছে। তাড়াহুড়ো করে উঠে গোসল সেরে নিলাম। অপলাকে বললাম দ্রুত রেডি হতে। ড্রাইভার মতিনকে বললাম গাড়ি বের করতে। মতিন গাড়ি বের করলো। অপলা গিয়ে গাড়িতে উঠে বসলো। আমি যখন ঘর থেকে বেরিয়ে গাড়ির দিকে যাব, তখন মেহের একবার আমায় ডাকলো, বলল, এই কলি। আমি পেছন ফিরে ওর দিকে তাকাতেই সে হাসলো। তারপর হাত ইশারায় বলল, যাও। আমি গিয়ে গাড়িতে উঠলাম ঠিক, কিন্তু বুকটা কেমন জানি একটা মোচড় দিয়ে উঠল। কেন আমার এমন হলো, কিংবা মেহের এভাবে হাসলো কেন, তার কিছুই আমি বুঝতে পারলাম না। গাড়ি করে স্টেশনের দিকে যাবার সময় মতিন হঠাৎ করে অপলাকে জিজ্ঞেস করলো, অপলা, তোমার দেশের বাড়ি জানি কই? অপলা চট করে উত্তর দিল, বলল, ময়মনসিংহ ভাইজান। ময়মনসিংহের কোথায়? গৌরীপুর। গৌরীপুরের কোথায়? স্টেশন থেকে 15 মিনিট রিক্সার পথ, হাইটা গেলে আধা ঘন্টা। আচ্ছা, তোমার মায়ের কি অসুখ জানি? অপলা বলল, জানি না ভাইজান, শুধু জানি অবস্থা খারাপ, তার বিছানায় পড়া, কথা টথাও নাকি বলতে পারে না। অপলার গলা ভেজা ভেজা। আমার ভীষণ রাগ লাগছে মতিনের প্রতি। বেটা পণ্ডিত, তোর কাজ গাড়ি চালানো, তুই এইসব হাবিজাবি প্রশ্ন করবি কেন? এইসব প্রশ্ন করলে মেহেরকে মানাতো, তোকে তো মানায় না। এর মধ্যে অপলাকে নানান কিছু জিজ্ঞাসাবাদের পর আমার সঙ্গে এইসব শুরু করলো। বলল, ম্যাডাম, গিয়ে থাকবেন কয়দিন? আমি উত্তর দিলাম, খানিক পর। ধারালো গলায় বললাম,
দেখি গিয়ে রোগীর কি অবস্থা। মতিন এবার বলল, ম্যাডাম, আপনি গিয়ে ওইসব পরিবেশে থাকতে পারবেন? আপনার থাইকা অভ্যাস রানীর হালতে। মতিন হাসলো শব্দ করে। আমি মনে মনে বললাম, বেয়াদব, কিন্তু আওয়াজ করে কিছুই বললাম না। এরপর মতিনও কিছু বলল না আর। গাড়ি ছুটে চলছে, কিন্তু হঠাৎ যেন কেমন আওয়াজ হচ্ছে গাড়িতে। এটা স্বাভাবিক আওয়াজ না। কোনো সমস্যা হলো নাকি? সমস্যাটা হলো মাঝ রাস্তায় এসে হুট করে গাড়ি বন্ধ হয়ে গেল, আর চলছে না। মতিন বারবার স্টার্ট করতে চাইলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। একটু শব্দ করে, কিন্তু স্টার্ট হয় না। শেষে সে নেমে গিয়ে চেষ্টা করলো। ইঞ্জিন চেক করে বলল, সর্বনাশ, নজল পাল্টাতে হবে, বিয়ারিংও ভেঙেছে। গ্যারেজে না নিয়ে এটা ঠিক করা যাবে না, অনেক সময়ের ব্যাপার। অপলা কেঁদে ফেলল, আহাজারি করে বলল, কি কন মতিন ভাই, আমার মারে গিয়ে কি আমি তাইলে পাইতাম না? ও আমার পোড়া কপাল। মেয়েটা এত কাঁদে, এত অভিনয় আমার ভালো লাগে না, বেশি বেশি করে ফেলছে। মতিন বুঝতে পারলে বিপদ হবে। আমি অপলাকে সান্ত্বনা দিলাম, বললাম, অপলা, নিজেকে শান্ত রাখো, ট্রেন ছাড়তে দেরি আছে। আমি মনে মনে অবশ্য ভীষণ খুশি হলাম। এটাই তো চাইছিলাম আমি। আল্লাহ একটা উপায় করে দিয়েছেন। আমি বললাম, মতিন ভাই, হাতে সময় কম, আমরা রিক্সা বা একটা সিএনজি করে চলে যাই। আপনি বরং গাড়ি নিয়ে গ্যারেজে যান, এটাই ভালো হয়। মতিন বলল, আচ্ছা, আমি সিএনজি দেখি তাহলে। কিন্তু অনেক সময় দেখেও সিএনজি পাওয়া গেল না। একটা রিক্সা পাওয়া গেল। মতিন ডাকলো, এই খালি, এই। রিক্সা এলো। আমি আর অপলা চেপে বসলাম রিক্সায়। মতিন বলল, স্টেশনে দিয়ে আসবে, সাবধানে যাবে কিন্তু। রিক্সা অনেকটা দূর এলে আমি বললাম, মামা রাখেন। রিক্সাওয়ালা রিক্সা থামালো, বলল, কোনো সমস্যা আপা? আমি বললাম, হ্যাঁ, আমরা এখানেই থাকবো, পরে সিএনজি করে যাব। রিক্সাওয়ালা বলল, সিএনজি তো এখানে পাবেন না, এদিকে সিএনজি আসে না। আমি বললাম, ওটা আপনার বুঝতে হবে না, বলে আমরা নেমে পড়লাম। তারপর রিক্সাওয়ালাকে তার ভাড়া বুঝিয়ে দিলে রিক্সাওয়ালা যখন যেদিক থেকে এসেছে সেদিকেই ফেরত যাচ্ছে, তখন অপলা তাড়াহুড়ো করে আমায় বলল, আপা, এইটা কি করলেন আপনি? মতিন ভাই তো এখনও ওখানেই, গাড়ি নিয়ে যেতে দেরি হবে। উনি যদি রিক্সাওয়ালারে ফেরত যাইতে দেখে তখন ঝামেলা হবে না? সন্দেহ করবে না? আমি এটা বুঝতেই পারিনি, ভাবিনি আগে। তাড়াহুড়ো করে আমি অপলাকে বললাম, ডাক দাও ওনারে, জোরে ডাকো। অপলা ডাকলো। ডাক শুনে রিক্সাওয়ালা সঙ্গে সঙ্গে রিক্সা ঘুরিয়ে নিয়ে এলো। আমরা আবার রিক্সায় চেপে বসলাম। বললাম, স্টেশন যাও। রিক্সা আবার ছুটলো স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। মাইকে অ্যানাউন্স হচ্ছে, আর 5 মিনিট পরেই ট্রেন ছেড়ে যাবে স্টেশন থেকে। সবাইকে সিটে গিয়ে বসতে বলল। আমরা রিক্সা ছেড়ে গিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম। এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ট্রেন চলে যাক। আমাদের উদ্দেশ্য ট্রেনে ওঠা না, আমাদের উদ্দেশ্য শহরের কোথাও থাকা, একটা দিন অপেক্ষা করা, রাতটা কোথাও কাটানো, এরপর দিন সরাসরি বাসায় গিয়ে মেহের আর তার গোপনে বিয়ে করা স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলা। কিন্তু আমি ভাবছি, আজ সারাটা দিন আর রাতটা কোথায় কাটাবো? কোনো গেস্ট হাউসে নাকি? কিন্তু এটা নিরাপদ মনে হচ্ছে না আমার কাছে। এছাড়া যাবার তো আর জায়গা নেই শহরের কারোর কাছে। শহরের আর যারা আছে ওরা আমার আত্মীয় নয়, ওরা সবাই মেহেরের আত্মীয়। মেহেরের পরিচয় ওদের সঙ্গে আমার পরিচয়। সুতরাং গেস্ট হাউস ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আমি কিছু বলার আগে অপলা কথা বলল, আপা, কই উঠবেন গিয়ে? আত্মীয় স্বজন আছে নাকি শহরে? আমি খানিক সময় চুপ করে রইলাম। তারপর বললাম, না, কোনো আত্মীয় স্বজন নাই।
অপলা বলল, আমার এক আত্মীয় থাকে আপা, আমার খালাতো বোন শম্পা, গার্মেন্টসে চাকরি করে। ওখানে যাবেন আমার সাথে? আমি কি করব বুঝতে পারছি না। ওদিকে গেস্ট হাউস, নিরাপদ লাগছে না। তবে অপলাকে আমি সন্দেহ করি না, সে আমার সঙ্গে দীর্ঘদিন আছে, তাকে আমি বিশ্বাস করি। আমি বললাম, অপলা, তুমি চেনো ওদের বাসা? গিয়েছো আরও? অপলা বলল, গিয়েছি। আমি বললাম, কোনো সমস্যা হবে না তো? অপলা বলল, আরে না, সমস্যা হলে আপনাকে নিয়ে আমি ওখানে যাব আপা। আপনি আমার মালিক, আমি আপনার কাজের মেয়ে। আপনার খারাপ আমি চাইব বলুন? আমি ওর একটা হাতে চেপে ধরলাম, তারপর বললাম, আমি তোমার মালিক না অপলা, আর তুমি আমার চাকরও না। আমরা দুজন দুজনের বোন, আমাদের দুঃখ এক। তোমার সন্তান নাই, আমারও সন্তান নাই। তোমার স্বামী নাই, আমারটা থেকে অন্যের। মুখে মুখে শুধু আমি তার, কিন্তু গোপনে সে ওই মেয়েটির যে তাকে সন্তান দিয়েছে। সুতরাং তুমি আমি এক বিন্দুতে বাস করি অপলা, বুঝলা? অপলা চোখ মুছল, তার কান্না এসে গিয়েছে। এই মেয়েটা এমনই, অল্পতেই কাঁদে। সে বলল, আপনার মতো মানুষ হয় না আপা, আপনি মানুষ না, ফেরেশতা। অপলা তার খালাতো বোনের বাসায় নিয়ে গেল আমায়। খালাতো বোন বাসায় নেই, কিন্তু তার স্বামী আছে। বাচ্চা কাচ্চা কাউকে দেখা যায়নি। আমি এখানে উঠবো কি না বুঝতে পারছিলাম না, কিন্তু অপলা অভয় দিল, বলল, আপা, ভয়ের কিছু নেই, এরা বড় ভালো মানুষ। আপা কাজে গেছে, সন্ধ্যার পর ফিরবে। দুলা ভাইয়ের আজ কাজ নাই, তার নাইট ডিউটি, এই জন্য ঘুমাইতেছে। ওদের দুটো ঘর, আমায় নিয়ে অপলা দ্বিতীয় ঘরটিতে গেল। কিন্তু এখানে আমার মোটেও ভালো লাগছে না, মন কেমন খসখস করছে। আবার একটা বিষয় বারবার মনে বাজছে, আমি কি এটা ঠিক করছি কি না? মেহেরকে কি মিছিমিছি দোষারোপ করছি আমি? অপলা কি মিথ্যে বলেছে আমায়? অপলা কেন মিথ্যে বলবে? ও তো বড় ভালো মেয়ে। মনকে কিছুতেই বুঝ দিতে পারছিলাম না। অপলার বোন জামাই ঘুম থেকে উঠেছে, কথাবার্তায় খুব মার্জিত সে। আমায় বলল, আপা, গরিবের বাড়িতে আসছেন, এইখানে থাকতে আপনার কষ্ট হইব হয়তো, কিন্তু আদর আপ্যায়নের অভাব হইব না। আমি মৃদু হাসলাম, বললাম, গরিবের বাড়িতে না, মানুষের বাড়িতে মানুষ এসেছি ভাই। অপলার বোন জামাই বলল, ভাই যখন ডাকছেন তখন ভাই তার মর্যাদা রাখব, তার দায়িত্ব সে পালন করব। আমি মৃদু হাসলাম, ভাবলাম এরা সবাই এমন সরল মনের। সে তাড়াহুড়ো করে বাজারে গেল, বাজার করে আনলো। বাজার করে এনে অপলাকে দিয়ে বলল, তোমার আপা ফিরতে তো দেরি, তুমি রান্নাবান্না করো, করে আপারে নিয়ে খাওয়া দাওয়া করো। অপলা বলল, আচ্ছা। বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়ার শেষে যখন বসে আছি তখন দেখলাম আর বসে থাকতে পারছি না। শরীর এত দুর্বল লাগছে, চোখ একেবারে টেনে নিয়ে যাচ্ছে ঘুমের দিকে। কোনোভাবেই আর চোখ খুলে রাখতে পারছি না। এত ঘুম কেন আসলো চোখে? বিকেলবেলা তো আমার ঘুমের অভ্যেস নাই। কত বছর বিকেলে ঘুমাই না, নিজেও জানি না। আমার ঘুম এমনিতেই কম, কিন্তু আজ হঠাৎ এমন হচ্ছে কেন? এরপর কখন যে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি কিছুই জানি না। ঘুম ভাঙল জনা কয়েক লোকের চিৎকার চেঁচামেচি শুনে। চোখ খুলতে তখনও কষ্ট হচ্ছে, কিন্তু চোখ খুলে হঠাৎ দেখলাম আমার পাশে গুটিসুটি মেরে বসে আছে অপলার বোন জামাই। আমি ওর দিকে তাকিয়ে আটকে উঠলাম। আমি একটা মেয়ে মানুষ, এখানে শুয়ে ঘুমিয়েছি, এই লোক এখানে কেন? অপলা কোথায়? অপলা, এই অপলা! আমি গলা ছেড়ে ডাকলাম। অপলার কোনো সাড়া পেলাম না। অপলার বোন জামাই হাসল, মুচকি হেসে বলল, আপা, আমি বিরাট অভাবী লোক। আমার স্ত্রীর অপারেশন লাগে, অপারেশন করতে টাকা লাগে 1.5 লাখ।
আমার ১৫০০-এরও মুরাদ নেই। এই যে দেখছেন না, বিকেলবেলা বাজার সদাই করে আনলাম, এই টাকাটাও আমার না। এই টাকা কে দিছে জানেন? আমি কিছু বললাম না, বলার মতো অবস্থা নাই আমার। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। আমি আমার মোবাইল ফোন খুঁজছি, কিন্তু এটাও এখানে নাই। পার্সটাও নাই এখানে। পার্সে অনেকগুলো টাকা ছিল। মেরে দিয়েছে নাকি? অপলার বোন জামাই নিচ থেকে বলল, অপলা দিছে। অপলারে সম্ভবত আপনি বিরাট বিশ্বাস করেন, কিন্তু অপলা মাইয়া সুবিধার না। একটা সত্য কথা বলি আপনারে, শোনেন আপা। অপলা বলে না তার সন্তান হয় না, এই জন্য তার জামাই তারে তালাক দিছে। কথাটা মিথ্যা। অপলার কিন্তু সন্তান আছে, মেয়ে সন্তান আছে একটা। ওই মাইয়া রাইখাই সে ভিন্ন পুরুষের সাথে নোংরামি করার সময় ধরা পড়ছিল তার জামাইয়ের হাতে। জামাই তারে তখন তালাক দিছে, মেয়েরে তার জামাই রাইখা দিছে। অপলার সন্তান জন্ম দিতে অক্ষম। এই কথা অপলা আপনার কাছে বলছে কেন জানেন? আপনি যেন তারা আপন করে নেন, আপনি যেন তারা আপনার নিজের মতো ভাবেন। এই জন্য এই মিথ্যা কাহিনী আপনারে সে বলছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সব বুদ্ধি হঠাৎ যেন লোপ পেয়েছে আমার। আমি বললাম, অপলা এখন কোথায়? লোকটা বলল, তার দায়িত্ব ছিল আপনারা এইখানে রাইখা যাওয়া, ঘুমের ওষুধ দিয়ে একটু ঘুম পাড়াইয়া দেওয়া। তার ডিউটি শেষ, সে চলে গেছে। আমি চমকে উঠলাম, বললাম, কী সব বলছেন আপনি? আমায় যেতে দেন এক্ষুনি। বলে আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু দরজা ভেতর থেকে নয়, বাইরে থেকে আটকানো। আমি দরজা ধরে টানতে লাগলাম। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপর দরজা কোনোভাবেই খুলতে না পেরে ঘরের এদিক ওদিক খুঁজে দেখলাম আর কোনো দরজা পাই কিনা। না, আর একটা দরজাও নাই এই ঘরে। এরপর খুঁজে খুঁজে একটা জানালা পেলাম শুধু, কিন্তু এই জানলা দিয়ে বের হবার কোনো উপায় নেই। জানলায় শক্ত শিক দেয়া। অবশেষে নিরুপায় হয়ে অপলার বোন জামাইয়ের কাছে এসে দুহাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমার ভাই হন। আল্লাহর দোহাই লাগে, ভাই আপনি আমারে বাঁচান। অপলার বোন জামাই মোটেও নরম হলো না। সে এমনভাবে বসে আছে যেন কিছুই শুনতে পায়নি। আমি সত্যি সত্যি ওনার পায়ের কাছে পড়ে মিনতি করে বললাম, ভাই আপনি টাকা চাইলে আপনাকে আমি টাকা দিব। ১.৫ লাখ না, ৩ লাখ দিব। আমার সব গহনা এনে দিব, তবু আমায় বাঁচান ভাই। অপলার বোন জামাই বলল, পা ছাড়ুন বলছি, পা ছাড়ুন। ধমকের গলায় বলল। আমি ভয়ে পা ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালাম। সে এবার বলল, আমায় চেনেন আপনি? আমারে আপনার মোনাফেক মনে হয়, বাটপার মনে হয়। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাই আপনাকে তো আমি এরকম কিছু বলিনি। আপনি ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ হয় না। অপলার বোন জামাই শব্দ করে হাসল, তারপর বলল, তাইলে চুপচাপ থাকেন, কথা বললে ভেজাল হবে, খুন করে ফেলবো আপনাকে আমি। কিন্তু চুপচাপ থাকলে জীবন ভিক্ষা পাবেন। আর আমি এক কথার মানুষ, আমার চুক্তি হয়েছে আপনার বিপক্ষের লোকের সাথে, আপনার সাথে না। চুক্তি মতো আমি কাজ করব। আপনার অনুরোধে বা টাকা পয়সা গয়নাগাটি দেয়াতে আমার চুক্তি ভঙ্গ হইব না, বুঝলেন? ও কথা বলে শেষ করতেই দরজার কাছে ২-৩ জন মানুষের পায়ের আওয়াজ শোনা গেল। এর প্রায় সঙ্গে সঙ্গে ওদের গলাও শোনা গেল। একটা গলা মেহেরের। মেহের বলল, এইখানে নাকি, এই ঘরে? এরপর যে গলাটা শোনা গেল ওটা অপলার। অপলা বলল, হ ভাইজান, এখানে। আমি তালা দিয়ে আটকে গেছি যেন এখান থেকে সরে যেতে না পারে। বলে বাইরে থেকে দরজা খুলে দিল অপলা।
দরজা খুলতেই ভেতরে এলো মেহের, সাথে অপলা। মতিনও আছে ওদের সঙ্গে। মেহেরকে দেখে আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কিচ্ছু জানি না মেহের। ওরা নাটক সাজিয়েছে, আমায় ফাঁসিয়ে দিয়েছে। আমি এসবের সঙ্গে যুক্ত না। মেহের আমার কাছে এসে আমার গালে জোরে একটা চর বসিয়ে দিল। তারপর বিশ্রী ভাষায় একটা বকা দিয়ে বলল, কতদিন ধরে ওর সঙ্গে সম্পর্ক তোর? বাপের বাড়ি যাবার কথা বলে বলে এখানে আসিস, তাই না? আমার এবার রাগ লাগলো, মাথা খারাপ হয়ে গেল আমার। আমি চিৎকার করে বললাম, মেহের, মুখ সামলে কথা বলো তুমি। কাকে কি বলছো তুমি? বুঝে শুনে বলছো? হিসেব করে কথা বলো বলছি। মেহের এবার আমার চুল টেনে ধরল। তারপর অপলাকে বলল, অপলা, তুই সত্যটা বল, সব খুলে বল। অপলা এবার মুখ খুলল। সে বলল, আপা বলল আমি যেন মিথ্যা করে আমার মায়ের অসুখের কথা বলি, আপনার কাছে যেন বলি আমার মায়ের জবান বন্ধ, মারা যাবে, হাসপাতালে নিতে হবে তারে, আমি ছাড়া মায়ের আর কেউ নাই। এসব বলে আপনার কাছ থেকে বাড়িতে যাবার ছুটি নেই। এরপর আপা নাকি আমার সাথে আমাদের বাড়িতে যাবে। আমার তখন সন্দেহ লাগে আপারে। সন্দেহ কেন লাগে জানেন স্যার? মেহের বলল, কেন? কারণ আপনি যখন অফিসে, তখন আপা কার সাথে যেন ফোনে কথা বলছে 2 দিনের মধ্যে যেভাবেই হোক তার বাসায় এসে থাকবে। কেন থাকবে জানেন স্যার? মেহের বলল, কেন? অপলা কেঁদে ফেলল। এই মেয়ে এত ভয়াবহ খারাপ তা কখনোই আমি ভাবিনি। এত নাটক সে করতে পারে, এত মিথ্যে সে বানাতে পারে। অপলা কাঁদতে কাঁদতে বলল, ভাইজান, কিভাবে বলবো এই লজ্জার কথা? আপা এই লোকের সাথে চুক্তি করছে। এই লোকরে বলছে আপনি নাকি সন্তান দানে অক্ষম, পিতা হইতে পারবেন না কোনোদিন, কিন্তু আপার সন্তান দরকার। এই লোকের সঙ্গে। মেহের গর্জন করে উঠল, বলল, অপলা চুপ কর তুই, সবগুলারে খুন করে ফেলবো আমি, সবগুলারে। বলে আমার দিকে চোখ লাল করে তাকালো সে, আর দাঁত কটমট করে বলল, এই দেখ হারামজাদি, কি বলে দেখ। তখনও মেহের আমার চুল টেনে ধরে আছে। আমি ছুটতে চাচ্ছি তার কাছ থেকে, কিন্তু পারছি না। অপলা এবার বলল, ভাইজান, আমার কোনো দোষ নেই। স্টেশন পর্যন্ত আইসা আপা আমারে 10,000 টাকা দিছে। এরপর বলছে, তুই বাড়ি চলে যা অপলা, আমি তোর সঙ্গে যোগাযোগ করব। আমি ফোনে যা যা বলবো তুই তাই করবি। কিন্তু আমি আপনার সাথে বেইমানি কিভাবে করব ভাইজান? আপনার টাকায় বেতন হয় আমার, আপনার খাই পড়ি, তাই আপার কথা না মাইনা আমি গোপনে তারা অনুসরণ করি। এরপর এই ঘরে আপা ঢুকলে দরজায় তালা দিয়ে আটকাই রাইখা তাড়াহুড়ো করে আপনার কাছে আসি। আইসা সব সত্য বলি, খবর দেই আপনারে। অপলার বানোয়াট কথা শুনে অবাক হলাম। আমার পার্সে 10,000 টাকা ছিল, এই টাকাটাই নিয়েছে তাহলে সে। আমি অপলার মুখের দিকে ঘৃণা ভরা চোখে তাকালাম। তারপর বললাম, অপলা, তোমাকে না আমি নিজের বোনের মতো দেখতাম? নিজে যা খেতাম পড়তাম তা তোমায় দিতাম। আজ তুমি আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করলে, এভাবে নোংরা অপবাদ দিলে আমার ওপর। তুমি, ছি, চোখ থেকে টপ টপ করে জল নামছে আমার। কিন্তু অপলা পাল্টা কথা শোনালো আমায়। বলল, আপা, আপনি সব সময় ভালো মানুষের রূপ ধরেছিলেন, কিন্তু আসলে আপনি ভালো মানুষ না, আপনি একটা শয়তান। এমন সুখের সংসার ছাইরা কেউ এরকম পাপ করে আপা? ভাইজান তো এখনো আপনারে কিছু করে নাই, অন্য পুরুষ হলে কচু কাটা দিত আপা। মেহের অবশ্য এসবে মনোযোগ দিল না। সে অপলার বোন জামাইয়ের দিকে তাকালো। তারপর বলল, এই হারামির বাচ্চা, তোর নাম কি? পরিচয় কি তোর? অপলার বোন জামাই বলল, বকেন কেন? আপনার খাই না আপনার ঘরে থাকি? মতিন ওখানেই ছিল,
সে সঙ্গে সঙ্গে ওই লোকের ঘাড়ে চাপ দিয়ে ধরে বলল, জানে মাইরা ফেলবো হারামজাদা। সামান্য পথের লোক হইয়া মেয়ের স্যারের স্ত্রীর সাথে ইটিস পিটিস করস? তোরে 14 শিখে না ভরলে তোর শিক্ষা হবে না। অপলার বোন জামাই থরথর করে কেঁপে উঠল। মতিন এবার বলল, স্যারের কাছে তোর নাম বল। সে এবার তার নাম বলল সুলতান। আমার নাম সুলতান মিয়া। মেহের এবার কথা বলল সুলতান, অপলা যা যা বলেছে এসব কি সত্যি? কলির সঙ্গে তোর চুক্তি হয়েছে? আমি ওর দিকে তাকিয়ে আছি, আল্লাহ আল্লাহ করছি যেন সে না বলে, বললে যেন সত্যিটাই বলে। কিন্তু সে আমায় আশাহত করে দিয়ে ওদের মতো করে মিথ্যেটা বলল সব সত্যি। অপলা যা বলছে সব সত্যি। কত দিছে তোরে? 50,000। মেহের রাগে আমায় ধাক্কা দিয়ে একপাশে ফেলে দিয়ে সুলতানের ঘাড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। তারপর বলল, টাকাটা দে। সুলতান বলল, একজন পাইতো, দিয়ে দিছি, এখন নাই। মেহের রাগে ওর নাকে মুখে 2-4টা ঘুষি বসিয়ে দিল। তারপর মতিনকে বলল, এর নিয়ে গাড়িতে তোলো। এই অপলা, যা গাড়িতে গিয়ে বস। তারপর মেহের আমায় টেনে হিস্ট্রে নিয়ে গাড়িতে তুলল। গাড়ি ছাড়ার পর মেহের তার নিজের বাবা মাকে ফোন করে বলল, আজকের মধ্যে ঢাকায়, অর্থাৎ তার বাসায় আসতে। আর আমার বাবা মাকে ফোন করে বলল, আপনাদের মেয়েরা যদি বাঁচাতে চান তাইলে আজকের মধ্যে ঢাকায় আমার বাসায় আসেন, দেরি করলে তারে পাবেন না। আর বাসায় গিয়ে গাড়ি থেকে নামার পর আমি মেহেরকে বললাম, মেহের, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। মেহের বলল, বলো। এরপর আর কোনোদিন তো সুযোগ পাবে না। কি কি বলতে চাও সব বলে ফেলো। তখনও এখানে অপলা আর মতিন, ওপাশে সুলতান। আমি বললাম, ওদের সামনে না, তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। মেহের শব্দ করে হাসলো, হেসে বলল, গোপন কাজগুলো তো ওদের সঙ্গে মিলেই করেছ, এখন ওদের সামনে বললে দোষ কি? বলো, ওদের সামনেই বলো। আমি চুপ করে রইলাম, কোনো কথা বললাম না। মেহের বলল, আচ্ছা আসো, বলে আমায় নিয়ে অন্য একটা ঘরে গেল। তারপর বলল, বলো। আমি কেঁদে কেঁদে বললাম, মেহের, আল্লাহ জানেন আমি এরকম নোংরা কাজ করিনি, বিশ্বাস করো মেহের। তুমি দয়া করে বাবা মাকে এসব বললো না, এর চেয়ে আমার মরে যাওয়া ভালো হবে। মেহের শব্দ করে হেসে উঠল আবার। তারপর বলল, কলি, ভয়ের কিছু নাই, বাবা মায়ের আদরের মেয়ে তো তুমি, ওদের সঙ্গেই তোমায় দিয়ে দিব, আর কখনো ফিরতে হবে না এখানে, ডিভোর্সড হয়ে চলে যাবে একেবারে। ওখানে গিয়ে যার সাথে ইচ্ছা তার সাথে এইসব করলেও আমার কোনো বাধা থাকবে না, তুমি স্বাধীন থাকবে। তারপর মেহের অপলাদের কাছে এলো, আমিও এলাম ওর পিছু পিছু। ও এসে অপলাদের কাছে বলল, আমায় রিকোয়েস্ট করে পা ধরে বলে, একবার এরকম করে ফেলেছি, আর কখনো করব না। তোমরা কি বলো, তার রিকোয়েস্ট রাখবো? অপলা হাসলো, হেসে বলল, খারাপ চরিত্রের মানুষ কখনো ভালো হয় না ভাইজান, এদের ক্ষমা করাও ভুল। মতিনও তাই বলল। সুলতান শুধু বলল, আমায় ছাইড়া দেন, আমারে আটকে রাখছেন কেন শুধু শুধু, আমার দোষ কি? মেহের ওর কাছে গিয়ে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোরা একলা ছাড়বো কেন, তোর সাথে কলির বিয়ে দিব, দুইজন একসাথে যাবি। বলে হাসলো মেহের শব্দ করে। মেহেরের এমন নোংরা কথা শুনে ঘেন্নায় আমার গা গুলিয়ে এলো। আমি তখনই ঠিক করে নিলাম, যা অপবাদ দেয়ার দিক, এরপরও নিজে চাইলে ওর সঙ্গে আমি সংসার করব না, আমি নিজে ওকে ডিভোর্স দিয়ে চলে যাব। বাবা মা আস্তে আস্তে রাত কেটে ভোর হলো। তাদের আসার আরো 2 ঘন্টা পর এলো মেহেরের বাবা মা। তারা আসার পর তাদের খাবার দেয়া হলো। খাবার রান্না করেছে অপলা।
আমাকেও খেতে দেওয়া হলো। আমি খাবার মুখে তুলিনি। অপলা অবশ্য বলেছে, আপা যা হবার হবে, এসবের জন্য তো না খাওয়া বন্ধ করলে চলবে না। আমি ওর সঙ্গে কোনো কথা বললাম না, শুধু একবার তাকালাম ওর চোখের দিকে। এই মেয়েটাকে অসম্ভব রকম বিশ্বাস করতাম আমি, নিজের বোনের মতো ভাবতাম ওকে, আর সে কিনা এত বড় বিশ্বাসঘাতকতাটা করলো আমার সঙ্গে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে একটা কালো ব্যাগ নিয়ে এলো মেহের। এনে এটা বাবার হাতে দিয়ে বলল, ব্যাগের চেইনটা খোলেন। বাবা খুললেন। মেহের এবার বলল, ভেতরে যা আছে বের করেন। বাবা বের করলেন। টাকার বান্ডিল রাখা ছিল ওখানে। মেহের এবার জিজ্ঞেস করলো, কয়টা বান্ডিল এখানে? বাবা কিছুই বুঝতে পারছেন না। তিনি গুনে গুনেই বললেন, 8টা। মেহের এবার বলল, এখানে 8 লাখ টাকা আছে। এই 8 লাখ টাকা কিসের জানেন? বাবা বোকার মতো তাকালেন। তিনি হয়তো বুঝতেই পারছেন না তাকে দিয়ে এসব করানো হচ্ছে কেন। তিনি বললেন, কিসের টাকা বাবা? মেহের বলল, আপনার মেয়ের কাবিনের। বাবা হা করে তাকিয়ে রইলেন। মা হাউমাউ করে কেঁদে উঠলেন। কি বুঝেছেন তারা কে জানে। মেহেরের বাবা বললেন, কি রে, কি হচ্ছে এসব? সমস্যা কি তোদের? আমাদের কেন খবর দিয়ে আনালি, তাও এরকম জরুরিভাবে? আর এখন এসব কি হচ্ছে এখানে? তার মাও তার বাবার সঙ্গে গলা মিলিয়ে একই কথা বললেন। মেহের বলল, কলি এমন কিছু করেছে যার পর ওর সঙ্গে সংসার করা সম্ভব না। আমি ঠিক করেছি ওকে ডিভোর্স দিব। এছাড়া আর কোনো পথ খোলা নেই। বাবা মা হতভম্ব হয়ে বসে রইলেন। মায়ের চোখ তখনও ভেজা, তিনি একটু আগেই কেঁদেছেন। মেহেরের মা তখন বলল, কি করেছে কলি? কেন ডিভোর্স দিবি তাকে? মেহের বলল, স্বামী রেখে পরপুরুষের বাসায় গিয়ে পরপুরুষের সঙ্গে রাত কাটালে তাকে ঘরে রাখবো কিভাবে? এটা সম্ভব? ওর কথা শুনে লজ্জায় কষ্টে মুখ নিচু করে আমি চুপিসারে কাঁদতে লাগলাম। মাও কাঁদছেন। বাবা বোকার মতো হা করে বসে আছেন। মেহেরের বাবা বললেন, এসব কি বলছিস তুই মেহের? ছি ছি ছি, আমার মান সম্মান এভাবে নষ্ট করলি তোরা। এর মধ্যে মেহেরের মা ডাকলেন আমায়। বললেন, কলি মেহের যা বলেছে তা কি সত্যি? আমি কথা বলতে পারছি না, কাঁদছি। কাঁদতে কাঁদতে বললাম, আপনার ছেলের কথা বাদ দিয়ে আমার কথা বিশ্বাস করবেন মা? করবেন না, আমি জানি। মেহের বলল, মা অপলাকে জিজ্ঞেস করো কি কি ঘটেছে। মতিনকে জিজ্ঞেস করো, এমনকি যার সঙ্গে কুকর্ম করেছে সেই শয়তানও এখানে আছে, তার কাছে জিজ্ঞেস করো, ওরাই সব বলবে। কলি দোষ করেছে, কুকর্ম করেছে, সে তো আর স্বীকার করবে না মা। এটা তো বোকারাও বুঝে। মেহেরের মা সবার আগে জিজ্ঞেস করলেন অপলাকে। বললেন, অপলা তুমি এই বিষয়ে কিছু জানো? অপলা বলল, জানি খালাম্মা। কি কি জানো বলো আমায়, সব সত্য বলবা, মিথ্যা বলবা না। এর মধ্যে মেহের বলে উঠল, মা সে এবারের কাজের মানুষ, তার কি লাভ হবে মিথ্যা বলে? সে আমাদের সবার বিশ্বস্ত মানুষ, এমনকি কলির কলিজার টুকরা সে। তারা দুইজন বোনের মতোই ছিল, কিন্তু অপলা ভালো মেয়ে। সে কলির করা নোংরামি সহ্য করতে পারে নাই, তাই সব বলে দিছে। তারা অবিশ্বাস করার কিছু নাই, সে যা বলবে সব সত্য বলবে। মেহেরের মা মেহেরকে বললেন, তোরে কিছু জিজ্ঞেস করছি আমি? মেহের বলল, না। তাইলে তুই চুপ থাক। অপলা বলো, তুমি কি জানো তা বলো। অপলা এবার বলতে শুরু করলো। বলল, কয়েকদিন আগে মেহের ভাইজান একটা পরিকল্পনা করলো। তার তো আরেকটা বউ আছে, গোপনে বিয়ে করছে। ওইখানে 3 বছরের একটা বাচ্চাও আছে তার। তো সেই বউরে ঘরে তোলার জন্য কলি আপারে বাইর করা দরকার। কিন্তু কলি আপারে তো সোজাসুজি বাইর করে দেওয়া যাবে না। তারে তালাক দিতে হলে তো তার দোষ বাইর করতে হবে। তাই সে পরিকল্পনা করলো, কলি আপারে
আমি ঘর থেকে বাইর করে দূরে কারোর বাসায় নিয়ে যাইব। সেই বাসায় আরেকজন পুরুষ লোক থাকব। এরপর কলিয়াপাড়ে ওই পুরুষের সাথে এক ঘরে তালা লাগিয়ে রেখে আমি এসে পড়ব। বাকিটা মেয়ের ভাইজান দেখবেন। বিনিময়ে মেয়ের ভাইজান আমারে 50,000 আর আমার সঙ্গে যে পুরুষ লোক কাজ করবে তারে 50,000 দেন। আমি তখন আমার এক ভাইরে ঠিক করি যে কলিয়াপার সাথে ঘরে থাকবে। এরপর মেহের ভাইজানের বুদ্ধি মতো আমি কলিয়াপারে নিয়ে আমাদের বাড়িতে যাবার কথা বলে ওই বাসায় নিয়ে যাই। ওইখানে নিয়ে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে আপাকে ওখানে রেখে ঘরের দরজায় তালা দিয়ে আমি এসে পড়ি। এরপর তো মেহের ভাইজান এসেই পড়ে আর তার পরিকল্পনা মতো কাজ করে। কিন্তু আমি মনে মনে ঠিক করে রাখি, কলিয়াপারে আমি নির্দোষ প্রমাণ করবই করব, তারে মিথ্যা শাস্তি পেতে আমি দিব না। অপলার কথা শুনে আমি আশ্চর্য হই, চমকে উঠি। আমার কিছুতেই বিশ্বাস হতে চায় না অপলা এভাবে সত্যটা বলবে। কিন্তু মেহের ততক্ষণে রেগে আগুন। সে বলে, এই হারামজাদি মিথ্যা বলছে, সব বানিয়ে বলছে। ঠিক তখনই মুখ খুলল মতিন। সে বলল, ভাইজান, আমি জানি সত্যিটা বললে আমার চাকরি চলে যাবে, আপনার বাসায় থাকতে দিবেন না, গাড়ি চালাবার কাজটা আমার আর থাকবে না। না থাকুক, বেকার থাকবো, না খেয়ে থাকবো, তবু একজনের ওপর অপবাদ দিলে তা দেখেও চুপ থাকবো না। ভাইজান, গোপনে অনেক চক্রান্ত করেছেন আপনি, আর না, এবার থামেন। আপনি আরও 4 বছর আগে গোপনে বিয়ে করছেন। ওইখানে আপনার 3 বছরের একটা মেয়ে আছে। কলি ম্যাডাম বাড়িতে বেড়াতে গেলে আপনার ওই স্ত্রীরে এখানে নিয়ে আসেন। সব তো আমাদের জানা। এইবার যে আপনি পরিকল্পনা করে ম্যাডাম রে ফাঁসালেন, এইটাও আমার জানা। ভাইজান, নিজের সবচেয়ে চতুর মনে কইরেন না। অনেক বাড়াবাড়ি করছেন আপনি। আল্লাহ সুযোগ দিছে আগে, এইবার আর সুযোগ নেই। আপনি ধরা পড়ে গেছেন ভাইজান। এবার সুলতানও মুখ খুলল। সে বলল, আমি অপলার কথা মতো কাজ করছি, কিন্তু আমরা আগে থেকে ঠিক করে রাখছিলাম কলিয়াপার মতো এমন ভালো একটা মানুষকে এত বড় শাস্তি আমরা পাইতে দিব না। মেহের রেগে মেগে আগুন হয়ে গেল। সে একবার গেল মতিনের উপর হাত তুলতে, আরেকবার গেল সুলতানের উপর হাত তুলতে, কিন্তু মেহেরের বাবা এক ধমক দিয়ে মেহেরকে থামিয়ে দিলেন। তারপর মেহেরের বাবা অপলাকে জিজ্ঞেস করলেন, অপলা, তুমি যে বললা মেহেরের আরেক বউ আছে, সেই বউ কোথায় থাকে তুমি জানো? অপলা উত্তর দেবার আগেই মতিন উত্তর দিল। সে বলল, আমি জানি। আমার গাড়ি দিয়েই ওই বাসায় আসা যাওয়া করতো মেহের ভাইজান। মেহেরের বাবা বলল, আমি যাব, এখন যাব, আমারে নিয়ে যাও। যেই বলা সেই কাজ। তিনি গিয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠলেন। মতিন গাড়ি ছেড়ে ওনাকে নিয়ে গেল। তারা ফিরে এলো আরো ঘন্টা 2 পর। তাদের সঙ্গে বোরকা পরা একটা মেয়ে, সাথে 3 বছরের একটা বাচ্চা। মেহেরের বাবা মেহেরের মাকে বললেন, এই যে তোমার ছেলের কাণ্ড, এই যে তার গোপন বউ আর বাচ্চা। কেমন কুলাঙ্গার ছেলেকে তুমি গর্ভে রেখেছিলে। মেহেরের মা কাঁদছেন লজ্জায়, দুঃখে। মেহেরের বাবা আমায় ডেকে কাছে নিলেন। তারপর বললেন, যারা সৎ থাকে তাদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না মা। এমন কুলাঙ্গারের ঘর করার কোনো প্রশ্নই আসে না তোমার মা। তুমি ওর থেকে অবশ্যই তালাক নিবা। এরপর আমি আর তোমার বাবা দুজন মিলে তোমার দেখাশোনা করব। আল্লাহ চাইলে অনেক ভালো ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করব আমরা দুজন, ইনশাল্লাহ। এর খানিক পরে মেহের তার মায়ের কাছে মাপ চাইতে গেল। সে বলল, আর এরকম ভুল করবে না। মেহেরের মা ছেলের কথায় ভুললেন না।
তিনি বরং বললেন, তুই যেদিন পৃথিবীতে এসেছিলি সেদিন আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম, তোকে দোয়া দিয়েছিলাম, কিন্তু আজ আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তোর জন্যই। আমি তোকে ত্যায্য করলাম। আজ থেকে তুই আমার সন্তান না। কোনোদিন ভুলেও তুই আমার সামনে আসবি না, মা বলে ডাকবি না। মেহেরের বাবাও একই কাজ করলেন। তিনি বললেন, আমার সকল সম্পত্তি আমি এলাকার মাদ্রাসা আর কলেজ ফান্ডে দিয়ে দিব, এমনকি আমার বাড়িটাও। তুই এসবের কিছুই পাবি না। তোকে আমি ত্যায্য করলাম। তুই আমাদের সন্তান না, তুই একটা কুলাঙ্গার, তুই একটা জানোয়ার। তারপর দিন পেরিয়ে সন্ধ্যা এলো। সবাই সবার মতো পথ ধরল। মেহেরের বাবা মা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। আমি বাবা মায়ের সঙ্গে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চলে আসার সময় অপলার কাছে একবার গেলাম। ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, অপলা, আমি তোমার উপর খুশি। তুমি আমার সত্যিকারের বোন। অপলাও কাঁদছে। কাঁদতে কাঁদতে সে বলল, আপা, আপনি আমার বোন, সত্যিকারের বোন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্টস করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।